সুপ্রিয় শ্রোতা, লক্ষ্মীজ স্টুডিওর ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। আজ থাকছে দেশে বিদেশের 14তম পর্ব। আগেই বলেছি, আমার বাসা ছিল কাবুল থেকে 2.5 মাইল দূরে। সেখান থেকে আরও মাইল 2 দূরে নতুন শহরের পত্তন হচ্ছিল। সেখানে যাবার চওড়া রাস্তা আমার বাড়ির সামনে দিয়ে চলে গিয়েছে। অনেক পয়সা খরচ করে অতি যত্নে তৈরি রাস্তা। দুদিকে সারি সারি সাইপ্রেস গাছ, স্বচ্ছ জলের নালা, পায়ে চলার আলাদা পথ, ঘোড়সওয়ারদের জন্যও পৃথক বন্দোবস্ত। এ রাস্তা কাবুলিদের বুলভার। বিকেল হতে না হতেই মোটর, ঘোড়ার গাড়ি, বাইসিকেল, ঘোড়া চড়ে বিস্তর লোক এ রাস্তা ধরে নতুন শহরে হাওয়া খেতে যায়। হেঁটে বেড়ানো কাবুলিরা পছন্দ করে না। প্রথম বিদেশি ডাক্তার যখন এক কাবুলি রোগীকে হজমের জন্য বেড়াবার উপদেশ দিয়েছিলেন, তখন কাবুলি নাকি প্রশ্ন করেছিল যে পায়ের পেশিকে হয়রান করে পেটের অন্ন হজম করে কি হবে। বিকেলবেলা কাবুল না গেলে আমি সাইপ্রেস সারির গা ঘেঁষে ঘেঁষে পায়চারি করতুম। এইসব জায়গা সন্ধ্যার পর নিরাপদ নয় বলে রাস্তায় লোক চলাচল তখন প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যেত। এক সন্ধ্যায় যখন বাড়ি ফিরছি, তখন একখানা দামি মোটর ঠিক আমার মুখোমুখি হয়ে দাঁড়ালো। স্টিয়ারিংয়ে এক বিরাট বুপু কাবুলি ভদ্রলোক, তার পাশে মেম সাহেবের পোশাকে এক ভদ্রমহিলা। হ্যাটের সামনে ঝুলানো পাতলা পর্দার ভিতর দিয়ে যেটুকু দেখা গেল, তার থেকে অনুমান করলুম ভদ্রমহিলা সাধারণ সুন্দরী নন। নমস্কার অভিবাদন কিছু না। ভদ্রলোক সোজাসুজি জিজ্ঞাসা করলেন, ফার্সি বলতে পারেন? আমি বললুম, অল্প স্বল্প। দেশ কোথায়? হিন্দুস্তান। তখন ফার্সি ছেড়ে ভদ্রলোক ভুল উর্দুতে, কিন্তু বেশ স্বচ্ছন্দে জিজ্ঞাসা করলেন, প্রায়ই আপনাকে অবেলায় এখানে দেখতে পাই। আপনি বিদেশি বলে হয়তো জানেন না যে এই জায়গায় সন্ধ্যার পর চলাফেরা করাতে বিপদ আছে। আমি বললুম, আমার বাসা কাছেই। তিনি জিজ্ঞাসা করলেন, সে কি করে হয়? এখানে তো অজপাড়াগা, চাষা ভুষেরা থাকেন। আমি বললুম, বাদশাহ এখানে কৃষি বিভাগ খুলেছেন। আমরা জন তিনেক বিদেশি একসঙ্গে এখানেই থাকি। আমার কথা ভদ্রলোক তার স্ত্রীকে ফার্সিতে তর্জমা করে বুঝিয়ে দিচ্ছিলেন। তিনি হ্যাঁ না কিছুই বলছিলেন না। তারপর জিজ্ঞাসা করলেন, কাবুল শহরে দোস্ত আশনা নেই? একা একা বেড়ানোতে দিল হয়রান হয় না? আমার বিবি বলছিলেন, বাচ্চা গম মিকরুদ, ছেলেটার মনে সুখ নেই, তাই তো আপনার সঙ্গে আলাপ করলুম। বুঝলুম ভদ্রমহিলার সৌন্দর্য মাতৃত্বের সৌন্দর্য। নিচু হয়ে আদাব তসলিমাত জানালুম। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, টেনিস খেলতে পারেন? হ্যাঁ। তবে কাবুলে এলেই আমার সঙ্গে টেনিস খেলে যাবেন। আমি জিজ্ঞাসা করলুম, অনেক ধন্যবাদ, কিন্তু আপনার কোর্ট কোথায়? আপনার পরিচয় তো পেলাম না। ভদ্রলোক একটু অবাক হলেন, তারপর সামলে নিয়ে বললেন, আমি মইনুস সুলতানে। আমার টেনিস কোর্ট ফরেন অফিসের কাছে, কাল আসবেন বলে আমাকে ভালো করে ধন্যবাদ দেবার ফুসরত না দিয়েই মোটর হাঁকিয়ে চলে গেলেন। এতক্ষণ লক্ষ্য করিনি, মোটরের প্রায় 20 গজ পেছনে দাঁড়িয়ে আমার ভৃত্য আব্দুর রহমান অ্যারোপ্লেনের প্রোপেলারের বেগে 2 হাত নেড়ে আমাকে কি বোঝাবার চেষ্টা করছে। মোটর চলে যেতেই ইঞ্জিনের মতো ছুটে বলল, মইনুস সুলতানে, মইনুস সুলতানে। আমি জিজ্ঞাসা করলুম, লোকটি কে বটে? আব্দুর রহমান উত্তেজনায় ফেটে চৌচির হয় আর কি। আমি যতই জিজ্ঞাসা করি মইনুস সুলতানে কে, সে ততই মন্ত্রোচ্চারণের মতো শুধু বলে, মইনুস সুলতানে, মইনুস সুলতানে। শেষটায় নৈরাশ্য, অনুযোগ, ভর্তসনা মিশিয়ে বলল, চেনেন না? বরদারে আল হজরত, বাদশার ভাই, বড় ভাই। আপনি করেছেন কি? রাজবাড়ির সকলের হাতে চুমো খেতে হয়। আমি বললুম, রাজবাড়িতে লোক সব শুদ্ধ, কজন না জেনে তো আর চুমো খেতে আরম্ভ করতে পারি না।
সকলের পোষাবার আগে আমার ঠোঁট ক্ষয়ে যাবে না তো? আব্দুর রহমান শুধু বলল, ইয়া আল্লাহ, ইয়া রসুল, করেছেন কি? আমি জিজ্ঞাসা করলুম, তা উনি যদি রাজার বড় ভাই হবেন, তবে উনি রাজা হলেন না কেন? আব্দুর রহমান প্রথম মুখ বন্ধ করে তার উপর হাত রাখলেন, তারপর ফিস করে বলল, আমি গরিব, তার কি জানি, কিন্তু এসব কথা শুধোতে নেই। সে রাত্রে খাওয়া দাওয়ার পর আব্দুর রহমান যখন ঘরের এক কোণে বাদামের খোসা ছাড়াতে বসল, তখন তার মুখে ওই এক মঈনুস সুলতানের কথা ছাড়া অন্য কিছু নেই। 2-3 বার ধমক দিয়ে হার মানলুম। বুঝলুম সরল আব্দুর রহমান মনে করেছে আফগানিস্তান যখন কাকা মামা শালার দেশ, অর্থাৎ বড় লোকের নেক নজর পেলে সব কিছু হাসিল হয়ে যায়, তখন আমি রাতারাতি উজির নাজির কেউকাটা কিছু না কিছু একটা হয়ে যাব। ততক্ষণে অভিধান খুলে দেখে নিয়েছি, মঈনুস সুলতান সমাসের অর্থ যুবরাজ। যুবরাজ রাজা হলেন না, হলেন ছোট ভাই। সমস্যাটার সমাধান করতে হয়। মঈনুস সুলতানে বা যুবরাজ রাজা না হয়ে ছোট ছেলে কেন রাজা হলেন, সে সমস্যার সমাধান করতে হলে খানিকটা পিছিয়ে এ শতকের গোড়ায় পৌঁছতে হয়। বাঙালি পাঠক এখানে একটু বিপদগ্রস্ত হবেন, আমি জানি। বাঙালি, তা তিনি হিন্দুই হন আর মুসলমানই হন, আরবি ফার্সি মুসলমানি নাম রাখতে বা বানান করতে অল্প বিস্তর কাতর হয়ে পড়েন। এতক্ষণ যত দূর সম্ভব কম নাম দিয়েই নাড়াচাড়া করেছি। বিশেষত আনাতল ফ্রাসের মতো গুণী যখন বলেছেন, পাঠকের কাছ থেকে বড্ড বেশি মনোযোগ আশা করো না, আর যদি মনস্কামনা এই হয় যে তোমার লেখা শত শত বছর পেরিয়ে গিয়ে পরবর্তী যুগে পৌঁছুক, তাহলে হালকা হয়ে ভ্রমণ করো। আমার সে বাসনা নেই, কারণ ভাষা এবং শৈলী বাবদে আমার অক্ষমতার সম্বন্ধে আমি যথেষ্ট সচেতন। কাজেই যখন ক্ষমতা নেই, বাসনাও নেই, তখন বেশি পাঠকের নিকট ঈষৎ মনোযোগ প্রত্যাশা করতে পারি। মৌসুমি ফুলই মনোযোগ চায় বেশি। 2 দিনের অতিথিকে তোয়াজ করতে মহাকঞ্জুসও রাজি হয়। যে সময়ের কথা হচ্ছে তখন আফগানিস্তানের কর্তা বা আমির ছিলেন হাবিবুল্লাহ। তার ভাই নজরুল্লাহ মোল্লাদের এমন খাস পেয়ারা ছিলেন যে বড় ভাই মঈনুস সুলতানে তার মরার পর আমির হবেন এ ঘোষণা হাবিবুল্লাহ বুকে হিম্মত বেঁধে করতে পারেনি। বরঞ্চ 2 ভাইয়ে এই নিষ্পত্তি হয়েছিল যে হাবিবুল্লাহ মরার পর নজরুল্লাহ আমির হবেন, আর তিনি মরে গেলে আমির হবেন মঈনুস সুলতানে। এই নিষ্পত্তি পাকাপোক্ত করার মতলবে হাবিবুল্লাহ নজরুল্লাহ 2 ভাইয়ে মীমাংসা করলেন যে মঈনুস সুলতানে নজরুল্লাহর মেয়েকে বিয়ে করবেন। হাবিবুল্লাহ মনে মনে বিচার করলেন, আর যাই হোক, নজরুল্লাহ জামাইকে খুন করে দামাদগুশ আখ্যায় কলঙ্কিত হতে চাইবেন না। ঐতিহাসিকদের স্মরণ থাকতে পারে, যোধপুরের রাজা অজিত সিং যখন সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সঙ্গে একজোট হয়ে জামাই দিল্লির বাদশাহ ফররুখসিয়াকে নিহত করেন, তখন দিল্লির ছেলে বুড়োর দামাদগুশ চিৎকারে অতিষ্ঠ হয়ে শেষটায় তিনি দিল্লি ছাড়তে বাধ্য হন। রাস্তায় ডেপো ছোড়ারা পর্যন্ত নির্ভয়ে অজিত সিংয়ের পালকির দুপাশে সঙ্গে সঙ্গে ছুটে চলত, আর সেপাই বরকন্দাজের তম্বি তম্বাকে বিলকুল পরোয়া না করে তারস্বরে এক টানে দামাদগুশ বলে অজিত সিংকে খেপিয়ে তুলত। হাবিবুল্লাহ, নজরুল্লাহ, মঈনুস সুলতানের 3 জনই এই চুক্তিতে অল্প বিস্তর সন্তুষ্ট হলেন। একদম নারাজ হলেন মাতৃহীন মঈনুস সুলতানের বিমাতা। ইনি আমানুল্লাহর মা, হাবিবুল্লাহর দ্বিতীয়া মহিষী। আফগানিস্তানের লোক একে রানীমা বা উলিয়া হজরত নামে চিনত। এর দাপটে আমির হাবিবুল্লাহর মতো খান্ডারও কুরবানির বকরি অর্থাৎ বলির পাঁঠার মতো কাঁপতেন। একবার গোসা করে রানীমা যখন নদীর ওপারে গিয়ে তাঁবু খাটান, তখন হাবিবুল্লাহ কোনো কৌশলে তার কিনারা না লাগাতে পেরে শেষটায় এপারে বসে পাগলের মতো সর্বাঙ্গে ধুলো কাদা মেখে তার সঙ্গদিল বা পাষাণ হৃদয় গলাতে সমর্থ হয়েছিলেন। রানীমা স্থির করলেন
এই সংসারকে যখন ওমর খয়াম দাবা খেলার ছকের সঙ্গে তুলনা করেছেন, তখন নসরুল্লাহ এবং মইনুস সুলতানের মতো দুই জব্বর ঘুঁটিকে ঘায়েল করা আমানুল্লাহর মতো নগণ্য বোড়ের পক্ষে অসম্ভব নাও হতে পারে। তার পক্ষেই বা রাজা হওয়া অসম্ভব হবে কেন? এমন সময় কাবুলের সেরা খানদানি বংশের মোহাম্মদ তরজি সিরিয়া নির্বাসন থেকে দেশে ফিরলেন, সঙ্গে পরীর মতো 3 কন্যা, কাওয়াব, সুরাইয়া আর বিবি খুর্দ। এরা দেশ বিদেশ দেখেছেন, লেখাপড়া জানেন, রুজ পাউডার ব্যবহারে ওয়াকিবহল। এদের উদয়ে কাবুল কুমারীদের চেহারা অত্যন্ত ম্লান, বেজৌলুস, অমার্জিত বা আনকালচার্ড মনে হতে লাগলো। হবিবুল্লাহ রাজধানীতে ছিলেন না। আমানুল্লাহর মা, যদিও আসলে দ্বিতীয় মহিষী, কিন্তু মইনুস সুলতানের মা তার মৃত্যুতে প্রধান মহিষী হয়েছেন। এক বিরাট ভোজের বন্দোবস্ত করলেন। অন্তরঙ্গ আত্মীয় স্বজনকে পই পই করে বুঝিয়ে দিলেন, যে করেই হোক মইনুস সুলতানেকে তরজির বড় মেয়ে কাউকাবের দিকে আকৃষ্ট করাতেই হবে। বিপুল রাজপ্রাসাদের আনাচে কানাচে 2-1টা কামরা বিশেষ করে খালি রাখা হলো, সেখানে কেউ যেন হঠাৎ গিয়ে উপস্থিত না হয়। খানাপিনা চলল, গান বাজনায় রাজবাড়ি সরগরম। রানীমা নিজে মইনুস সুলতানকে কাউকাবের সঙ্গে আলাপ করিয়ে দিলেন, আর কাউকাবকে ফিস ফিস করে কানে কানে বললেন, ইনিই যুবরাজ, আফগানিস্তানের তখ্ত একদিন এরই হবে। কাউকাব বুদ্ধিমতী মেয়ে, কষের গমে কষের ময়দা হয় জানতেন, আর না জানলেই বাকি। শঙ্করাচার্য তরুণ তরুণীর প্রধান বৃত্তি সম্বন্ধে যে মোক্ষম তত্ত্ব বলেছেন, সেটা রাজপ্রাসাদেও খাটে। প্ল্যানটা ঠিক উতরে গেল। বিশাল রাজপ্রাসাদে ঘুরতে ঘুরতে মইনুস সুলতানে কাউকাবের সঙ্গে পুরীর এক নিভৃত কক্ষে বিশ্রামভালাপে মশগুল হলেন। মুইন ভাবলেন, খুশ এখতিয়ারে নিভৃত কক্ষে ঢুকেছেন, ধর্মশাস্ত্রে যাকে বলে ফ্রিডম অফ উইল। রানীমা জানতেন শিকার জালে পড়েছে, ধর্মশাস্ত্রে যাকে বলে প্ল্যান্ড ডেস্টিনি। প্ল্যান মাফিকই রানীমা হঠাৎ যেন বেখেয়ালে এই কামরায় ঢুকে পড়লেন। তরুণ তরুণী একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে উঠে দাঁড়ালেন। রানীমা সোহাগ মেখে অমিয়া ছেলে সতীনপোকে বললেন, বাচ্চা, তোমার মা নেই, আমি তোমার মা। তোমার সুখ দুঃখের কথা আমাকে বলবে না তো কাকে বলবে? তোমার বিয়ের ভার তো আমার কাঁধেই। কাউকাবকে যদি তোমার পছন্দ হয়ে থাকে, তবে এত লজ্জা পাচ্ছ কেন? তরজির মেয়ের কাছে দাঁড়াতে পারে এমন মেয়ে তো কাবুলে আর নেই। তোমার দিল কি বলে? দিল আর কি বলবে? মুইন তখন ফাটা বাঁশের মাঝখানে। দিল যা বলে বলুক। মুখে কি বলেছিলেন সে সম্বন্ধে কাবুল চারণরা পঞ্চমুখ। কেউ বলেন নীরবতা দিয়ে সম্মতি দেখিয়েছিলেন, কেউ বলেন মৃদু আপত্তি জানিয়েছিলেন, কারণ জানতেন নজরুল্লাহর মেয়ের সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে আছে। কেউ বলেন মিনমিন করে সম্মতি জানিয়েছিলেন, কারণ ঠিক এর 1 লহমা আগে ভালো মন্দ না ভেবে কাউকাবকে প্রেম নিবেদন করে বসেছিলেন। হয়তো ভেবেছিলেন প্রেম আর বিয়ে ভিন্ন ভিন্ন শিরোপিলা, এখন এড়াবেন কি করে? কেউ বলেন শুধু হু 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 করেছিলেন। তার থেকে হস্তনিস্ত হ্যাঁ না যে কথা থেকে বাংলা হেস্তনেস্ত বেরিয়েছে, কিছুই বুঝবার উপায় ছিল না। কেউ বললেন তিনি রামগঙ্গা ভালো করে কিছু প্রকাশ করার আগেই রানীমা কামরা ছেড়ে চলে গিয়েছিলেন, অর্থাৎ কাবুল চারণদের পঞ্চমুখ পঞ্চতন্ত্রের কাহিনী বলে। মোদ্দা কথা এই, সে অবস্থায় আমির হোক, ফকির হোক, ঘুঘু হোক, কবুতর হোক, আর 5 জন গুরুজনদের সামনে পড়লে যা করে থাকে বা বলে থাকে, মইনুস সুলতানে তাই করেছিলেন। কিন্তু কি করে বলেছিলেন সে কথা জানার যত না দরকার, তার চেয়ে ঢের বেশি জানা দরকার রানীমা মজলিসে ফিরে গিয়ে সে কথা বলা বা না বলার কি অর্থ প্রকাশ করলেন। বিশ্ববিদ্যালয়ের টেক্সট বুক কি বলে না বলে সেটা অবান্তর, জীবনে কাজে লাগে বাজারের গাইড বুক। রানীমা পর্দার আড়ালে থাকা সত্ত্বেও যখন তামাম আফগানিস্তান তার কণ্ঠস্বর শুনতে পেত, তখন মজলিসের হর্ষোল্লাস যে তার গলার নিচে চাপা পড়ে গিয়েছিল, তাতে আর কি সন্দেহ। রানীমা বললেন, আজ বড় আনন্দের দিন।
আমার চোখের জ্যোতি, নুরি চশম, ইনায়েতুল্লাহ খান মইনুস সুলতানে তর্জি কন্যা কাউকাবকে বিয়ে করবেন বলে মনস্থির করেছেন। খানা মজলিস 2টোর সময় ভাঙবার কথা ছিল, সে বন্দোবস্ত বাতিল। ফজরের নামাজ পর্যন্ত আজকের উৎসব চলবে। আজ রাত্রেই আমি কন্যাপক্ষকে প্রস্তাব পাঠাচ্ছি। মজলিসের ঝাড়বাতি দ্বিগুণ আভায় জ্বলে উঠল। চতুর্দিকে আনন্দোচ্ছ্বাস, হর্ষধ্বনি। দাস দাসী ছুটল বিয়ের তত্ত্বের তত্ত্বতাবাস করতে। সব কিছু সেই দুপুর রাতে রাজবাড়িতেই পাওয়া গেল। আশ্চর্য হওয়ার সাহসকার। তর্জি হাতে স্বর্গ পেলেন, কাউকাব হৃদয়ে স্বর্গ পেয়েছেন। সঙ্গে সঙ্গে রানীমা হবিবুল্লার কাছে সুসংবাদ জানিয়ে দূত পাঠালেন। মা ও রাজমহিষী রূপে তিনি মুইনুস সুলতানের হৃদয়গতি কোন দিকে জানতে পেরে তর্জি কন্যা কাউকাবের সঙ্গে তার বিয়ে স্থির করেছেন। প্রগতিশীল আফগানিস্তানের ভাবী রাজমহিষী সুশিক্ষিতা হওয়ার নিতান্ত প্রয়োজন। কাবুলে এমন কুমারী নেই যিনি কাউকাবের কাছে দাঁড়াতে পারেন। প্রাথমিক মঙ্গলানুষ্ঠান ক্ষুদাতালার মেহেরবানিতে সুসম্পন্ন হয়েছে। মহারাজ অতি সত্বর রাজধানীতে ফিরে এসে আকদ রসুমাতের বা আইনত পূর্ণ বিবাহ দিন ঠিক করে পৌরজনের হর্ষবর্ধন করুন। আর কেউ বুঝুক না বুঝুক, তিনি বিলক্ষণ টের পেলেন যে মূর্খ মুইনুস সুলতানে কাউকাবের প্রেমে পড়ে নসরুল্লাহর মেয়েকে হারায়নি, হারাতে বসেছেন রাজসিংহাসন। কিন্তু হবিবুল্লাহ যদিও সাধারণত পঞ্চমত্তকার নিয়ে মত্ত থাকতেন, তবুও তার বুঝতে বিলম্ব হলো না যে সমস্ত ষড়যন্ত্রের পেছনে রয়েছে মহিষী। সৎমার এত প্রেম তো সহজে বিশ্বাস হয় না। সতীন মার কথাগুলি মধুরসের বাণী। তলা দিয়ে গুড়ি কাটেন, উপর থেকে পানি। পানি ঢালা দেখেই হবিবুল্লাহ বুঝতে পারলেন গুড়িটি নিশ্চয়ই কাটা হয়েছে। রাগ সামলে নিয়ে হবিবুল্লাহ অতি কমনীয় নমনীয় উত্তর দিলেন, ক্ষুদাতালাকে অসংখ্য ধন্যবাদ যে মহিষী শুভবুদ্ধি প্রণোদিতা হয়ে এই বিয়ে স্থির করেছেন। তর্জি কন্যা কাউকাব যে সব দিক দিয়ে মইনুস সুলতানের উপযুক্ত, তাতে আর কি সন্দেহ। কিন্তু শুধু কাউকাব কেন, তর্জির মেজ মেয়ে সুরাইয়াও তো সুশিক্ষিতা, সুরূপা, সুমার্জিতা। দ্বিতীয় পুত্র আমানুল্লাহ বা খাস কাবুলি জঙ্গলি মেয়ে বিয়ে করবেন কেন? তাই তিনি মহিষীর মহান দৃষ্টান্ত অনুসরণ করে সুরাইয়ার সঙ্গে আমানুল্লাহর বিয়ে স্থির করে এই চিঠি লেখার সঙ্গে সঙ্গে তর্জির নিকট বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন। সত্তর রাজধানীতে ফিরে এসে তিনি স্বয়ং ইত্যাদি ইত্যাদি। হবিবুল্লাহ বুঝতে পেরেছিলেন রানীমার মতলব মইনুস সুলতানের স্কন্ধে কাউকাবকে চাপিয়ে দিয়ে আপন ছেলে আমানুল্লাহর সঙ্গে নজরুল্লাহর মেয়ের বিয়ে দেবার। তাহলে নজরুল্লাহর মরার পর আমানুল্লাহর আমির হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। হবিবুল্লাহ সে পথ বন্ধ করার জন্য আমানুল্লাহর স্কন্ধে সুরাইয়াকে চাপিয়ে দিলেন। যে রানীমা কাউকাবের বিদেশি শিক্ষা দীক্ষার প্রশংসায় পঞ্চমুখ, তিনি সুরাইয়াকে ঠেকিয়ে রাখবেন কোন লজ্জায়? বিশেষ করে যখন সিহলস্তুন থেকে বাগি বালা পর্যন্ত সুবে কাবুল জানে সুরাইয়া কাউকাবের চেয়ে দেখতে, শুনতে, পড়াশোনায় অনেক ভালো। রানীমার মস্তকে বজ্রাঘাত। বোর্ডের কিস্তিকে রাজাকে মাত করতে গিয়ে তিনি যে প্রায় চাল মাতের কাছাকাছি। হবিবুল্লাহকে প্রাণ ভরে অভিসম্পাদ দিলেন, নসরুল্লাহর মেয়েকে তুই পেলি নে, আমিও পেলুম না। তবু মন্দের ভালো, নসরুল্লাহর কাছে এখন মুইনুস সুলতানে আর আমানুল্লাহ দুজনই বরাবর। মুইনুস সুলতানের পাশা এখন আর নসর কন্যার সীসায় ভারী না হবে তো দাবা খেলায়, ইংরেজিতে যাকে বলে ওয়েটিং মুভ। রানীমা সেই পন্থা অবলম্বন করলেন। এতক্ষণ আপনারা শুনলেন দেশে বিদেশের 14তম পর্ব। কে কোথা থেকে শুনছেন এবং পর্বটা কেমন লাগছে তা জানার জন্য অধীর আগ্রহে কমেন্ট বক্সের দিকে চেয়ে থাকব। আগের 13টি পর্বের অডিও বুক লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ।